বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে নিয়ে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল ওই চুল্লির দিকে। বাসু হালদার তখন নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টেনে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। রাত কটা বাজে ঠিক নেই। অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। চমচমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে যেন নেশা লেগে যায়। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারে বার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটিসুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার তখন চেঁচিয়ে উঠে বলল, এই এই যা যা এখান থেকে। যদিও সে খুব ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেই যাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে ওরা যাবেই বা কোথায়? বাসু হালদার জানালা দিয়ে তাকালো একবার আকাশের দিকে। না, বৃষ্টি থামাবার কোনো লক্ষণই নেই। আজকে আর কেউ আসবে বলে মনে হয় না। বাসু হালদার আজকে সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে বলেই ভেবেছিল। কিন্তু সেই সময় মুখিয়া ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাদ করে দেবেন নাকি বড়বাবু? মুখিয়ার মুখেই বড়বাবু ডাকটা বড় মধুর লাগে। কেননা এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির কেউ করে না, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। কিন্তু আজকে সন্ধ্যে থেকে মুখিয়াটাও যেন কোথায় চলে গেছে। এই সময় এক ছিলিম গাঁজা পেলে মন্দ হতো না। এই বাসু হালদার হলেন ওই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 2টি টাকা ফি আদায় করা। ওনার একটা পা ল্যাংড়া, জীবনে হয়তো আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, ঠিক তখন দয়া করে তিনি বাসুকে এই কাজটা জোগাড় করে দেন। সেই থেকেই বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিসটাতেই কাটাতে হয়। পেটটা তার ঠিক এমন করেই চলে যায়। আজকের এরকম বৃষ্টি বাদলের দিনে বাসু হালদার যদি বাড়ি চলে যেত তেমন কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের খরচে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় এসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাত্রিরেই তারা এসে পড়ে আর তখন যদি বাসু হালদারকে না দেখতে পাই। বাসু হালদার একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমোলে দোষ নেই, কিন্তু ঘুম তো আসছেই না। বাইরে বৃষ্টির শব্দ আর মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, সত্যি এই সময় যদি মুখিয়াটাও থাকতো। হঠাৎই এক সময় অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল, বলো হরি, হরি বল। সেই ডাক শোনা যাচ্ছে। তাহলে চেয়ারম্যানের মা হয়তো গত হয়েছেন। ও সত্যি, কি মাতৃ ভক্তি চেয়ারম্যানের। এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে হয়। চিন্তাটা যে কি করে চলবে সে কি খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচ খরচা করবে মনে হয়। বাসু হালদারের আর কিছুই ছুটবে না। বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে নিয়ে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল ওই চুল্লির দিকে। বাসু হালদার বুঝল এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধামও হতো। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিচের টেবিলে গ্যাট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেও তো বড়বাবু।
কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেল, ওরা কেউ এলো না, আর কোনো সারা শব্দও পাওয়া গেল না। কৌতূহল হলে বাসু হালদার নিচেই বেরিয়ে এলো। বৃষ্টি তখন অনেকটা ধরে এসেছে, ওই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই খাট সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, "আহ, আহ, বলছি, কি ব্যাপার?" লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আগে ডোম টোম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি।" বাসু হালদার তখন ভুরু কুচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করাতে হবে না? মরা রেজিস্ট্রি? সে আবার কি? বারে, যে কোনো মরা এনে আপনারা পুড়িয়ে ফেলবেন, একে বেওয়ারিশ কারবার নাকি? লোকটা এক মুহূর্ত চিন্তা করে নিয়ে বলল, ঠিক আছে, রেজিস্ট্রিটা করে নিন। ক টাকা লাগবে? লোকটা তখন জামার পকেট থেকে ফস করে 2খানা 10টা টাকার নোট বার করলো। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বুলালো, কেউই তার চেনা নয়। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে, শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবুর দয়ামায়া থাকতে নেই, মরা দেখতে দেখতে চোখ মুছে যায়। বাসু হালদার জিজ্ঞাসা করল, কি হয়েছিল? কলেরা? হঠাৎ, মাত্র কয়েক ঘন্টার মধ্যে? লোকটির সঙ্গে সঙ্গে খুব দুঃখের ভাব দেখিয়ে ফুপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট 2খানা এগিয়ে দিল। তারপরে বলল, এই এই নিন, যা করবার করে নিন, চটপট কাজ শুরু করে ফেলি, বৃষ্টিটা ধরে এসেছে। বাসু হালদার বলল, তার ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলব। বাসু হালদার এবার গভীরভাবে বলল, ঠিক আছে, কই দেখি আপনাদের ডাক্তারের সার্টিফিকেট দেখি। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে একটু যেন চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, কি রে, ডাক্তারের সার্টিফিকেটখানা কার কাছে রাখলি? একজনে তখন বলল, সেটা বোধহয় ফেলে এসেছি। বাসু হালদার তখন কড়া হয়ে বলল, ফেলে এসেছেন? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এক্ষুনি নিয়ে আসুন। এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? নিশ্চয়ই। বলছিলাম, আপনি 20টা টাকা রাখুন না। টাকার কথা পরে হবে, আগে সার্টিফিকেট দেখি। অন্য একজন পকেটে হাত দিয়ে বলল, ও, এই তো সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে। লোকটি পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু লেখা ছিল, ভালোই বোঝা যাচ্ছে, কিন্তু জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এ কি? এটা কি? এটাতে তো কিছু পড়া যাচ্ছে না, জলে ভিজে একাকার হয়ে গেছে। রোগীকে সে মরল, সেটা তো খাতায় লিখতে হবে। আপনাকে তো আগেই বললাম, কলেরাই। আরে আপনার মুখের কথাতে তো হবে না, ডাক্তারে লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুটো গুছিয়ে দিয়ে বলল, কেন অযথা ঝামেলা করছেন? খাতায় যা হোক একটা লিখে নিন না। ওসব মোটেই চলবে না এখানে। বাসু হালদারের মানে লেগেছে, সেই ঘাটের বড়বাবু, তার একটা মাত্র পেট, সে টাকা পয়সার পরোয়া করে না, তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার তখন নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টেনে তুলে ফেলল। তারপরই একটা আর্ত চিৎকার করে ফেলল সে। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত, বুক ও পেট ফালা ফালা করে চেরা।
কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে। দৃশ্যটা দেখা মাত্রই বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার হয়তো ওরা তাকে কুপিয়ে কুপিয়ে মারবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো, তাকিয়ে দেখলো আর কেউ নেই কোথাও। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টি রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত তাহলে বাসু হালদার কিছু জানতেই পারত না, কেননা সে তো এখানে রাতে থাকতোই না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে, সে দুটো যেন কাঁকড়া বিছে। ছুতো ভয় করল বাসু হালদারের। বাসু হালদার তাড়াতাড়ি সেই মৃতদেহটির ওপরে কম্বলটা টেনে দিল। বাসু হালদারের তখনই মনে হলো সে যেন দৌড়ে পালাতে পারলে বাঁচে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকে জগতে সে পালিয়ে যেতে পারত। কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পা নিয়ে সে কত দূরই বা পালাবে, আর পালিয়েই বা যাবে কোথায়? তাছাড়া সে পালাবে কেন? সে তো কোনো দোষ করেনি। আর তাছাড়া মুখিটাও তো এখন নেই। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে একটাই, পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা নিয়ে এসে এখানে ফেলেছে পুলিশই তার তদন্ত করুক, পুলিশই তার দায়িত্ব নিক। কিন্তু সমস্যা হচ্ছে এখান থেকে থানা হচ্ছে 3 মাইল দূরে। এই দুর্যোগে রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 8 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাতে সে রিক্সা পাবে কোত্থেকে? ওহ, কি যে করা যায় এখন! ভয় ভাবনায় বাসু হালদার ঠকঠক করে কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরই বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুই কুই শব্দে। কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুকছে। বাসু হালদার তখনই কুকুরটিকে তাড়া দিল, না হলে এই মরাটিকে যদি কুকুরটি আবার টানতে শুরু করে একটা কেলেঙ্কারি বাঁধবে। কুকুরটাকে একটা চেলা কাঠ ছুঁড়ে মারতেই সে তবে দূরে হলো। শ্মশানে বাসু হালদার বহু রাত্রে একা কাটিয়েছে, কিন্তু কোনো দিন তার এমন ভয় হয়নি। বাসু হালদার মৃতদেহটির দিকে আর একবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলেই জেগে উঠবে। এখন তুই মরা ফেলে পুলিশকে ডাকতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কুকুর যদি মরাটা টেনে নিয়ে কোথাও চলে যায় তাহলে একটা ফ্যাসাদে পড়বে সে। তাছাড়া যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা তো সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তো তাদের কোনো হদিশই দিতে পারবে না। বাসু হালদার বুঝল যে ওরা নিশ্চয়ই অন্য কোনো জায়গা থেকে মরাটাকে এনেছে। না, বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল সে মরাটার খাটিয়ার পাশে। ততক্ষণে আবার চুপ চুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে। ঘুমিয়ে পড়েছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ দেহ। নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে লাগলো। ফর্সা সরল মুখখানা। এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছে বাসু হালদার কোনোদিনও আসেনি। এখন যদি মেয়েটি জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই সে রেগে যেত। আহা, যদি সত্যই তাই হয়, বাসু হালদারের উপর রাগ করার জন্যই যদি মেয়েটা বেঁচে ওঠে, সে যত ইচ্ছেই রাগ করুক না কেন তবুও তো সে বেঁচে উঠুক। সত্যই এরকম একটা সুন্দরী মেয়েকে কোন পাষণ্ড খুন করলো? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখলো। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এতক্ষণ বৃষ্টিতে ভিজছে তবুও তার গরম সেই রকম ঠান্ডা নয়।
যেন বেঁচেই আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই একটা মুচকে হাসলো বাসু হালদার। এ কি কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত আছে। এই নিশ্চয়ই শুধু কোনো খুন নয়, কেউ নিশ্চয়ই প্রতিহিংসা নেবার জন্য এর সুন্দর শরীরটাকে ফালা ফালা করে দিয়েছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র তার নারী, যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এমনই উত্তলা হয়ে উঠল যে নিজেকে আর সামনে রাখতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিচের ঠোঁটটি রাখল এবং সঙ্গে সঙ্গে মৃত মেয়েটি তখন ফিসফিস করে বলে উঠল, আমার নাম অঞ্জলি সরকার। সোনাবাড়ি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে, তুমি একটু দেখো। সঙ্গে সঙ্গে ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে গেল অবিলম্বেই। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতন নাগ, সোনাবাড়ির রতন নাগ, এই বলে। পুলিশ তখন রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করিয়েছিল। আর তারপর থেকেই বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।